গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। ব্লগ উইথ হাংরি ফুডলার্সে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ ঘরের এখনও সকালবেলা হয়েছে, তাও আমি জানলা ঠিক করে খুলিনি, কারণ ওয়েদার রিপোর্ট বলছে আজকে নাকি বৃষ্টি হবে। কিন্তু আমি ফোনের ওয়েদার রিপোর্ট থেকে দেখলাম যে বৃষ্টি কালকে হবে। আজকে তুলনামূলক 37-38 টেম্পারেচার হবে। এতদিন তো 40 আপ ছিল, আজকে 40 আপ নয়, উইদিন 40 আছে। তারপরেও প্রচণ্ড গরম লাগছে। স্পেশালি গরমটা বোঝা যায় না রান্নাঘরে ঢোকার পর, যে কতটা গরম লাগে। তো সেই জন্য জানলাও তো খুলিনি। জানলা খুলেছি মানে পর্দাগুলোকে দিয়ে রেখেছি, কারণ বাইরে থেকে কোনো রকম যে হাওয়াটা ঢুকছে সেটা কোনোভাবেই ঠান্ডা নয়, আর ঘরে ঢুকলে না ঘরটাকে আরও গরম করে দেয়, ওই জন্য আটকেই রেখেছি। তো আজকে সানডে, মিস্টার গাঙ্গুলি বাড়িতে রয়েছে। আজকে সকালবেলা ব্রেকফাস্ট বানাইনি, কারণ আমাদের এখানে রক্ষাকালী পুজো হয়েছিল, তো ওখান থেকেই প্রসাদ নিয়ে এসেছে। তো ওই প্রসাদটাই ব্রেকফাস্টে সবাই খেয়েছে। আর বাকি আজকে রান্না হবে, ভাত হবে। ভাত আমি বানিয়ে ফেলেছি অলরেডি, ভাতটা বসিয়ে তারপর সকালে ব্রেকফাস্টটা করতে এসেছিলাম। তো ভাত আর পটল সর্ষে হবে আর চিকেন হবে। তো চলো পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। লেটস গো। ফার্স্টেই দেখো এখানে তোমাদের কাঁচা আম দেখাচ্ছে। আমি বলতেই ভুলে গেছি, বললাম তো পটল সর্ষে হবে, মাংস হবে, কিন্তু আমের চাটনিও যে হবে, আমের টক সেটা যে হবে সেটা বলতে একদম ভুলে গিয়েছিলাম। বেসিক্যালি এই ব্লগটা যখন তোমরা দেখবে তখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি অলরেডি হয়ে গেছে। আমি এতটা গরম গরম করছি ব্লগটায়, কারণ এটা তো ব্লগ তো কিছুদিন আগের শ্যুট করা ছিল, আর বৃষ্টি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, তো সবার আগে বিষয় হচ্ছে বৃষ্টি যদি না হয় তাহলে অবস্থাটা কি হালটা হয়েছিল বলো। একটু মনে হচ্ছে পশ্চিমবঙ্গবাসী বা আমরা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারলাম। এখানে তো টক বানাচ্ছি, আর সেটা টকের রেসিপি তোমাদের কাছে অনেকবার শেয়ার করেছি, আর তোমরা জানো যে কিভাবে বানাতে হয়। আর গরমকালে এই যতদিন না আম পাকছে তার আগে কাঁচা অবস্থায় এই টকের ডাল, চাটনি, এগুলো তো খেতে ভালো লাগে বলো। যেহেতু সিজনাল ফল, আম তো বছরের সব সময় পাওয়া যায় না। এখানে দেখো এই ধোয়ার জন্য এতখানি হেজি হয়ে গিয়েছিল, আর কি বলবো। যাই হোক, এখানে পটলগুলো রয়েছে। বেসিক্যালি আমি এই বিয়ের পর থেকে যেটা রিয়েলাইজ করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। সেটা হচ্ছে আমি বিয়ের আগে 4 বছর চাকরি করেছি। ইঞ্জিনিয়ারিং পাস আউটের পর থেকে ক্যাম্পাসিং থেকে 4 ইয়ার্স জব করেছি। সেই জীবনটা একরকম ছিল জানো তো, কারণ পড়াশোনার জীবন একরকম হয়, চাকরি জীবন একরকম হয়, বাবা মার কাছে থাকা, একটা রিল্যাক্সেশনে থাকা, সেটা সম্পূর্ণ আলাদা হয়। আর তারপর যখন সেখান থেকে বার হয়ে একটা সাংসারিক জীবনে প্রবেশ করা হয়, এই যে যখন বলে না যে ও তো হাউসওয়াইফ বা এ তো হাউসওয়াইফ হওয়াটা অনেকের কাছে অনেকটা নেগলিজেন্সি মতো ব্যাপার। আমি অনেকটা নেগলেক্টভাবে আমি বলতে দেখেছি কথাটা। তো কারা বলে বা কিসের জন্য বলে আমি জানি না, আমার কাছে যেটা রিয়েলাইজেশন সেটা হচ্ছে হাউসওয়াইফ হওয়াটা একটা জব। সেটা যারা হাউসওয়াইফ তারাই বোঝে। মার কষ্ট ততদিন বুঝতাম না যতদিন না আমি মার মতন জীবন লিড করতাম। মা যখন বলতো বাবা সারাদিন কত কাজ করতে হয়, কত রান্না করেছি, আর ভালো লাগে না, আমি একটু মার বাড়ি থেকে ঘুরে আসি, মানে আমার দিম্মার কাছ থেকে ঘুরে আসি, তখন ভাবতাম দূর বাবা কী বলে, কত কাজ করেছি, মানে এতটা গুরুত্ব সহিত কথাটাকে ধরতাম না বা বুঝতে পারতাম না। সব কিছুই বিষয়টা তাই জানো তো, যতদিন না নিজের সাথে ঘটছে ততদিন কোনো মানুষই সেটা রিয়েলাইজেশন করতে পারে না যে তার জীবনটা কীরকম। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে যে জীবনে রয়েছে সেই সেটা রিয়েলাইজ করতে পারে। তবে চাকরি জীবনও আমি কাটিয়েছি, এখন তো সাংসারিক জীবন হাউসওয়াইফ হয়েও কাটাচ্ছি। এটুকু রিয়েলাইজ করতে পেরেছি আমি যতটা কষ্ট বা যতটা পরিশ্রম একটা ঠান্ডা ঘরে বসে একটা চাকরি জীবনে কাটিয়েছি, তার থেকে বড় জব বা তার থেকে কঠিন জব এই হাউসওয়াইফ হওয়ার জবটা। কারণ এক্ষেত্রে আমি শুধু নিজের খেয়াল বা নিজের যেটুকু কাজ সেটুকু নয়, আরও একজনের খেয়াল, আরও একজনের প্রতি রেসপন্সিবিলিটি আমাকে পালন করতে হয়। আরও 2-1 মানুষ কী ভাববে, কী বলবে, সেটাও কিছু না কিছু ক্ষেত্রে মাথায় রাখতে হয়। কারণ তুমি সংসার বা পরিবার বহির্ভূত হয়ে যেতে পারো না, সেটা নিয়েই তোমাকে চলতে হবে। তো সেজন্য আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে যারা বলে যে হাউসওয়াইফ
কোনো ব্যাপার না, বাড়িতে থাকে, বুঝবে কি করে। সেটা নয়, যে পুরুষ মানুষ বা যে হাজবেন্ড, যে বন্ধুবান্ধব যারা বোঝে না, তারা সত্যি মানবিকভাবে খুবই এখনও দুর্বল আমি মনে করি। কারণ আর সবথেকে বড় কথা, সে যে সেই লাইফটা লিড করে না। এখানে দেখো আমার সর্ষে পটল কিন্তু রেডি হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি রেসিপিটা তো তোমরা বুঝতেই পারলে, আমি তো গল্প করতে করতে তোমাদের সাথে দেখাচ্ছি। আর এখানে আমি মাংসের জন্য এই আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্তটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করে মাংসের জন্য এবার মাংসটা তৈরি করতে যাব। তো যেটাই বলছিলাম, আমার ব্যক্তিগতভাবে ধারণা সেটা কি বলো তো, যে আমি সবসময় মনে করি না, এতটা পড়াশোনা করেছি, এত কিছু করেছি, তারপরেও কেন আমি চাকরি করব না, চাকরি জীবনে যাব না। কিন্তু এই যে ইউটিউবটাকে নিজের প্রফেশন হিসাবে বেছে নেওয়া, ভবিষ্যতে আরও অনেক স্বপ্ন রয়েছে। ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কোনো স্বপ্নই এর পূর্তি হয় না। তো তার আশীর্বাদ যদি থাকে, নিশ্চয়ই আমি ভবিষ্যতে অন্য জায়গায়, অন্য দিকে এগোতে পারবো। তো সেটা তো ভবিষ্যতের ব্যাপার, ভবিষ্যৎ তো কেউ চোখে দেখেনি বা জানে না। কিন্তু আমি চাকরি যে না করার যে বিষয়টা, অনেকেই অনেক রকম খারাপ মন্তব্য করেছে। কারণ আমার বর একটা তার ব্যক্তিগত মতামত রয়েছে, তার মত খানিকটা এইরকম, কর্পোরেট ফিল্ডে আমি চাই না আমার বউ যাক, সেখানে তার ব্যক্তিগত মতামত। এখানে সবার সাথে কারোর সবার মতামতকে কিন্তু আমি সম্মান দিয়েই বলছি, মতবিরোধ হওয়ার কোনো কারণ নেই। সবার মতামত আলাদা হতে পারে, সবার মেন্টালিটি আলাদা হতে পারে, কিন্তু আমার বরের এটাই, কর্পোরেট ফিল্ডে আমার ওয়াইফকে আমি পাঠাবো না। সে ঘর থেকে বিজনেস করতে পারে, সে ঘর থেকে অন্য যে কোনো কাজ করতে পারে, কিন্তু কোনো কর্পোরেট ফিল্ডে আমি আমার ওয়াইফকে পাঠাবো না। আর সে যেটা ইনকাম করে আনছে, সে যেভাবে চালাচ্ছে, সেটা তার কাছে, সে মনে করে যে আমি আমার ওয়াইফকে রাখার মতন যোগ্যতা অর্জন করেছি। এটা তার ধারণা ব্যক্তিগতভাবে। সব হাজব্যান্ডের ধারণা এক নয়, সবার মেন্টালিটি এক নয়, আর সব ওয়াইফ যে এই মেন্টালিটিকে সমর্থন করবে সেটাও নয়। আমি দেখো, কাউকে ভালোবেসে তার কাছে আসা এবং তার যে মেন্টালিটি, সেটাকে গুরুত্ব দেওয়াটা সবসময় উচিত। আমি যেমন তারটা দিই, সেও কিন্তু আমারটা প্রত্যেক পদক্ষেপেই দেয়। তো এটাই তো আন্ডারস্ট্যান্ডিং, বা এটা এরকমভাবেই তো জীবন চলে। তো সেই জন্যই আমি সম্পূর্ণ চলে এসেছিলাম ইউটিউবের জায়গাতে। আশা করি ভবিষ্যতে তোমাদের আশীর্বাদে, যারা ইউটিউব দর্শক রয়েছো, আশীর্বাদে অনেকটা ভালো জায়গায় হয়তো একদিন না একদিন পৌঁছাতে পারবো। আর সবচেয়ে বড় কথা, আমার গপুর আশীর্বাদে। আমি আমার গপুকে প্রচণ্ড বিশ্বাস করি, প্রচণ্ড ভালোবাসি। তোমাদের সাথে আজকে আর একটা স্বপ্ন শেয়ার করার কথা ভাবছি। সেটা হচ্ছে কি বলো তো, আমার বরাবর ইচ্ছা ছিল আমার বাড়িতে একটা শ্বেত পাথরের রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করার, প্রচণ্ড ইচ্ছা ছিল। আজ থেকে না, বহু বছরের ইচ্ছা এটা আমার। তো আমি অবশ্যই ভবিষ্যতে, ঈশ্বর না চাইলে অবশ্যই হয় না, অবশ্যই করার চেষ্টা করব। একটা শ্বেতপাথরের রাধা গোবিন্দ আমি বাড়িতে প্রতিষ্ঠা করব। কিন্তু তার আগে আমার কাছে যে গপু চলে আসবে, আমার কাছে যে গোপাল প্রতিষ্ঠা হয়ে যাবে আমার ঘরে, আমার হাত দিয়ে, সেটা আমার সত্যি জানা ছিল না। তো সেটাও হয়তো আমার গোবিন্দেরই ইচ্ছা, না হলে তো সম্ভব নয় বলো। আমি একদম ধরো আমার বিয়ে যেদিন হয়েছে, বৌভাতের পরের দিনই আমি আমার গোপালকে নিয়ে এসেছি, এবং সেটা আমার স্বামী এবং আমার দুজনের একদম যৌথ উদ্যোগে বা যৌথ প্রচেষ্টায় বলতে পারো। মানে বিয়ের পরপরই আমাদের এই ধারণাটাই ছিল, বিয়ের আগে থেকেই আমরা এটা চিন্তাভাবনা করতাম যে আমরা বিয়ের পরেই, বৌভাতের পরেই কিন্তু আমরা একটা গোপাল নেব, গোপাল প্রতিষ্ঠা করব বাড়িতে। তো সেই একটা স্বপ্ন তো পূরণ হয়েই গেছে, আমার কাছে আমার গপু চলে এসেছে। আর তারপর ভবিষ্যতে চেষ্টা করব, মানে প্রচণ্ড ইচ্ছা রয়েছে যে আমি আমার রাধা বান্ধবকে প্রতিষ্ঠা করবো। এখানে দেখো আমি তোমাদের তুলসী গাছটা দেখাচ্ছি। আমার ফার্স্টে না একটা, এই তুলসী গাছের টপটার মধ্যে না রাধা গোবিন্দ ছিল, কি সুন্দর। আর আগের তুলসীটা না মরে গেছে জানো, এটা আমি নতুন তুলসী গাছ একটা লাগিয়েছি। আগের তুলসীটা আমি নিজের হাতে পুঁতেছিলাম, কিন্তু সেটা আর বেঁচে নেই, খুব কষ্ট লেগেছে। তো ফাইনালি রান্না হয়ে গেছে, আমি মাংসটাকে বসিয়ে এসেছি, কষুক একটু, তারপর এখানে গিয়ে জল দেব। বৃষ্টির তো মানে দেখা যাচ্ছে না, এত গরম লাগছে, বাবা পর্দাটাও সরছে না। এখন প্রায় 1:30 মতো বাজে। আজকে আমাদের ফ্লিপকার্ট গ্রসারি আসার কথা, মানে মাসকাবাড়ি যে বাজারটা নেওয়া হয় তার বেশিরভাগটাই অনলাইন আসে, তো সেটা এখনও আসেনি। কখন আসবে কে জানে। আমি ফোন করেছিলাম প্রায়, তখন 11:30 মতো বাজে, 11:30 নাগাদ ফোন করলাম, তখন বললো যে আরও 2 ঘন্টা সময় লাগবে। এখন 2 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনও আসেনি। কখন আসবে বলা যাচ্ছে না, ওদের জন্য ওয়েট করছি। আসলে
গ্রসারিগুলোকে সব ঠিকঠাক করে গুনে তারপর নিতে হবে। তো দেখতে থাকো ব্লগটা। তুলসী গাছটাকে দেখালাম, দেখেছো আগের তুলসী গাছটা আমার মরে গেছে, এটাকে নতুন বসিয়ে দিয়েছে আমার বর। তো বাকি মাংসটা হলে বাজবো মুখের মধ্যে, তারপরে একটু বরফ লাগাবো। রাত্রিবেলা করে লাগাই, এখন যা গরম পড়েছে মনে হচ্ছে দুবার করে লাগাতে হবে, স্কিনের যে অবস্থা হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। যাক, এখানে দেখো আমার মাংস তো পুরোপুরি কষানো হয়ে গেছে। মাংসর মধ্যে আমি কষানোর সময় হালকা একটু জল দিয়েছিলাম, আর বাকি জলটা কিন্তু মাংস থেকেই ছেড়েছে। আর এখানে অনেকটা জল আমি দিয়ে ফোটাতে দিলাম। মাংস তো আর বেশি বাকি নেই, অলমোস্ট আলু তো আমি আগেই ভেজেছিলাম, সেখানে 60-70% সিদ্ধ হয়েছিল। তো মাংস আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি স্লাইড গরম মশলা দিয়ে দেবো। চিকেন মশলাটা কিন্তু আমি আগেই ইউজ করেছিলাম। এখানে দেখো আমার মাংস সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর এইটা দেখো, আমি তোমাদেরকে যে বলছিলাম না আমাদের সন্ধেবেলা, মানে সন্ধেবেলা না, আমি বলছিলাম যে আমাদের আজকে ফ্লিপকার্ট গ্রসারি আসার কথা ছিল। তো সেটা আমার কাছে টাইম ছিল সকালবেলাতেই, কিন্তু দেখো ওনাদের হয়তো কোনো প্রবলেম ছিল, যার ফলে ওরা সন্ধেবেলা ডেলিভারিটা দিয়েছে। আমরা মোটামুটি বেসিক যে জিনিসগুলো হয় না, মোটামুটি 14-15খানা আইটেম বেসিক এই আমরা অনলাইনে নিয়ে নিই। বাকিগুলো আমরা দোকান থেকে হোক, যেখান থেকে হোক, মানে যেখান থেকে কেনার সেখান থেকে কিনে নিই। ব্লগটা এখানেই শেষ করলাম। দ্য সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার্স। স্টে টিউন। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটা ব্লগে। বাই, ভালো থেকো, থ্যাংক ইউ।